আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা 11 অধ্যায়ের টাইপ 7 অর্থাৎ জৈব অ্যাসিড ও হাইড্রোকার্বন থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতি এই টপিকটা নিয়ে আমরা এবার কথা বলবো। তাহলে চলো আমরা দেখি আমাদের এই অংশে কি কি এমসিকিউ থাকছে আমাদের জন্য। আচ্ছা, কি বলতেছে দেখো, মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডের সংকেত কোনটি? মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডের সংকেত কোনটি? তো আমরা জানি যেহেতু মিথা বলছে তার মানে একটা কার্বনের বেশি থাকা সম্ভব না, এই জন্য 118 এর সঠিক প্রশ্নের উত্তর হবে ক নাম্বারটি, এইচ সি ডাবল এইচ ফর্মিক অ্যাসিড, এইচ সি ডাবল এইচ ফর্মিক অ্যাসিড। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো নেক্সট কি বলতেছে, কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? মনে রাখবা অলিক অ্যাসিড, অলিক অ্যাসিডের মধ্যে দ্বিবন্ধন থাকে এবং সি ডাবল এইচ মূলক থাকে। অলিক অ্যাসিডের মধ্যে দ্বিবন্ধনও থাকবে এবং সি ডাবল এইচ মূলক থাকবে। সো এইটা একটা খুবই পপুলার কোশ্চেন যে এটা একটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আচ্ছা গেল এটা। ভিনেগারে কোন অ্যাসিড রয়েছে? ভিনেগারে থাকে ইথানোয়িক অ্যাসিড, তাই না? তার মানে ঘ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার, যে ভিনেগারে থাকে কোন অ্যাসিড? ইথানোয়িক অ্যাসিড। ভিনেগারে থাকে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা গেল এটুকু। দেন আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নগুলোতে। আচ্ছা এবার দেখো এখানে কি বলতেছে আমাদেরকে, এখানে বলতেছে CH3CH2 HBr হাইড্রোজেন ব্রোমাইডের উপস্থিতিতে বিক্রিয়া হবে। বিক্রিয়া হলে কি হবে দেখো, হাইড্রোজেনটা যাবে কোথায়? ডাবল বন্ধনের ফার্স্ট কার্বনে, আর ব্রোমিনটা যাবে ডাবল বন্ধনের সেকেন্ড কার্বনে। তাহলে বলতেছে এই যৌগটি কি হবে? তাহলে আমরা এখান থেকে যদি লিখি এরকম ভাবে CH3 CH CH2 Br, তাহলে CH3 CH CH2 Br। ঠিক আছে, তার মানে এটা কার সাথে মিলতেছে দেখো, এটা মিলতেছে ঘ নাম্বার অপশনের সাথে। ঘ নাম্বার CH3 CH2 CH2 Br, তার মানে আমাদের এই যৌগটি হলো একটা অ্যালকাইল হ্যালাইড, প্রোপাইল ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইড বা প্রোপাইল ক্লোরাইড। আচ্ছা এবার যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলেছে, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার। মনে রাখতে হবে এটা একটা সংজ্ঞা, যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। ওকে গেল এটা। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, কোনটির ফার্মেন্টেশনে ইথানল পাওয়া যায়? কোনটির ফার্মেন্টেশনে ইথানল পাওয়া যায়? কি হবে বলো তো? ভাত। আমরা যদি ভাতকে ফার্মেন্টেশন বা গাজন বা ফার্মেন্টেশন প্রসেস ফলো করি তাহলে সেখান থেকে কি তৈরি করতে পারবো? আমরা ইথানল প্রস্তুত করতে পারবো। বা ভুট্টা হতে পারে, মানে চাল বা ভুট্টা ইত্যাদি। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো শিল্পক্ষেত্রে বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড উৎপাদনের সময় নিচের কোনটির মধ্য দিয়ে অ্যাসিটিলিন চালনা করা হয়? অর্থাৎ এখানে কোনটাকে আমরা মূলত প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি? তো মনে রাখবা এটা হচ্ছে এটা, খেয়াল করো বিক্রিয়াটা কি ছিল? এই যে অ্যাসিটিলিন। বিক্রিয়া করবে কার সাথে? ফার্স্টে পানির সাথে। বিক্রিয়ায় প্রভাবক হিসেবে আমরা এটা ব্যবহার করব, 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড। তাহলে এখান থেকে ফার্স্টে তৈরি হবে অ্যালডিহাইড, এবং এই অ্যালডিহাইডকে যখন আমরা আবার জারণ করব তখন সেখান থেকে কি উৎপন্ন হবে? জৈব অ্যাসিড। তখন সেখান থেকে কি উৎপন্ন হবে? জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে CH3COOH, CH3COOH জৈব অ্যাসিড এখান থেকে আমরা উৎপন্ন করতে পারবো। ওকে গেল এটুকু। যাচ্ছি আমরা নেক্সট উদ্দীপকে। দেখো এখান থেকে একটা উদ্দীপক দেখা যাচ্ছে, তো আমরা ফার্স্টে উদ্দীপকটা একটু বোঝার চেষ্টা করবো এবং বুঝে আমরা এখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট আমার কোশ্চেনটা ডি যৌগকে কেন্দ্র করে। এখন আসলে ডি যৌগটাকে এ বলতেছি, দেখো এ 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে এ হবে একটা অ্যালকেন, অ্যালকেনের সাথে ক্লোরিন দিলে বি একটা অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড মানে প্রোপাইল ক্লোরাইড, তাহলে CH3 CH2 CH2 Cl প্রোপাইল ক্লোরাইড। এই প্রোপাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের AlC নিচ্ছি আমরা, AlC নিচ্ছি, তাহলে AlC নিলে ডি যৌগটি কি হবে? ডি যৌগটি হবে একটা অ্যালকিন, অর্থাৎ প্রোপিন উৎপন্ন হবে। দেখো CH3 CH ডাবল বন্ধন CH2। এখন প্রশ্ন থাকতে পারে স্যার এখানে প্রোপিনটা উৎপন্ন হলো কিভাবে? তুমি খেয়াল করো, এই যে আমরা অ্যালকাইল হ্যালাইডটা নিচ্ছি, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া হবে কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের। এখন এই ক্লোরিন আর এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, ইয়েস হচ্ছে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের পাশে যে OH মূলক আছে এবং এখানে এই যে সেকেন্ড যে কার্বন, অর্থাৎ আমরা তো একটা কার্বন থেকে তো ক্লোরিন নিয়েছি, তার পার্শ্ববর্তী কার্বন থেকে নিব একটা হাইড্রোজেন, তাহলে OH এবং হাইড্রোজেন মিলে কি উৎপন্ন করবে? H2O বা পানি, H2O বা পানি। তাহলে বাকি থাকছে কি কি? দেখো CH3, এখানে কিন্তু CH2 নেই কারণ একটা হাইড্রোজেন অলরেডি OH মূলকের সাথে গিয়ে পানি তৈরি করে ফেলছে, তাহলে আছে CH, আর এখানে আছে CH2, তাহলে অবশ্যই আমাদের ডি যৌগটি একটা অ্যালকিন, প্রোপিন নাম।
আচ্ছা এবার বলতেছি কি দেখো এর আণবিক ভর 42, দেখি একটু মিলিয়ে হয় কিনা। 12 24 36 38 39 3 42, ইয়েস প্রথমটা সত্য, আণবিক ভর 42। ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে, এটা সত্য। 3 নাম্বার জৈব অ্যাসিড তৈরি করা যায়, 3 নাম্বারে কি বলছে, জৈব অ্যাসিড তৈরি করা যায়, এটাও কি সত্য। আমরা অ্যালকিন থেকে কোথায় যেতে পারি, অ্যালকোহলে যেতে পারি, অ্যালডিহাইডে যেতে পারি, জৈব অ্যাসিডে যেতে পারি, তাহলে এখান থেকে তো জৈব অ্যাসিড তৈরি করা যেতেই পারে। তাহলে তিনটা অপশনই কিন্তু আমরা সঠিক পেয়েছি, এখান থেকে আমরা তিনটা অপশন সঠিক পেয়েছি, 1 2 3, তার মানে ঘ নাম্বার সঠিক অ্যান্সারটি কত হবে, ঘ নাম্বার সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। আচ্ছা নেক্সট কোশ্চেন সি যৌগ নিয়ে। এখন সি যৌগের কথা কি বলেছে দেখো, এখানেও আমাদের বি যৌগ ছিল অ্যালকাইল হ্যালাইড, এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন, তার মানে সি যৌগটি হবে কি বলতো, সি যৌগটি হবে একটা অ্যালকোহল, কি হবে অ্যালকোহল। এখন নেক্সট কোশ্চেন এখানে দেখো কি বলতেছে যে সি যৌগ জারিত হয়ে, তার মানে যে কোনো অ্যালকোহলকে যখন আমরা জায়মান অক্সিজেন দ্বারা জারণ ঘটাবো তখন সেটা হবে একটা অ্যালডিহাইড। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার। বলতেছে যে সি যৌগ জারিত হয়ে প্রথম যে যৌগটি তৈরি হয় তার কার্যকরী মূলক হচ্ছে CHO। যেহেতু সি যৌগ ছিল আমার অ্যালকোহলকে জায়মান অক্সিজেন দ্বারা জারণ করলে প্রথম যে যৌগ উৎপন্ন হয় তার নাম কি হবে, তার নাম হবে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটি, CHO মূলক। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি হবে, CHO মূলক। ওকে, তো আমার জৈব অ্যাসিড যেই অংশটুকু ছিল সেই অংশটুকুতে আমাদের এই কয়টি MCQ ছিল, যেগুলো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার দেখা হবে।